হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্প্লিটিং সেন্টেন্স পড়বো এবং কম্প্লিটিং সেন্টেন্স মাত্র 10টা রুলসের মাধ্যমে একদম সহজভাবে একদম বাংলা সহ ভেঙে ভেঙে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার ট্রাই করব এবং ইনশাআল্লাহ তুমি ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তুমি কম্প্লিটিং সেন্টেন্সে ইনশাআল্লাহ ভালো কিছু করবে। দেখো, কম্প্লিটিং সেন্টেন্স পরীক্ষায় আসে 4 দাগে। কম্প্লিটিং পরীক্ষায় আসে 4 দাগে। মোট 10টা বাক্য পরিপূর্ণ করতে হয় এবং প্রত্যেকটি বাক্যের জন্য 1 নাম্বার করে দেওয়া হয়। তাহলে আমরা বুঝলাম কি কমপ্লিটিং সেন্টেন্সে 10টা বাক্য থাকবে, সেই 10টা বাক্য আমাদের পরিপূর্ণ করতে হবে। করতে পারলে 10টা প্রত্যেকটার জন্য 1 করে দেওয়া হয়, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে মোট মার্ক হচ্ছে 10। কমপ্লিটিং সেন্টেন্সে ভালো করতে হলে কি করতে হবে? নিম্নোক্ত রুলসগুলো মুখস্থ করার পাশাপাশি প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইনশাআল্লাহ এই ক্লাসটা, এই রুলসগুলা বোঝানোর পরে এবং এই ক্লাসটা নেওয়ার পরে প্রত্যেকটা বোর্ডের একদম ভেঙে ভেঙে বাংলা সহ প্রত্যেকটা বোর্ডের সমাধান এই গ্রুপের এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। তাহলে আগে আমরা ক্লাসটা করি। কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে প্রথমে যে কথাটা সেটা হচ্ছে কন্ডিশনাল। মানে কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে প্রথমেই কন্ডিশনাল সেন্টেন্স আমাদের জানতে হয়। তো কন্ডিশনাল সেন্টেন্স কাকে ডাকে? ইফ যুক্ত, ইফ এর বাংলা অর্থ কি? যদি না। ইফ এর বাংলা অর্থ যদি। ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল বা শর্তযুক্ত বাক্য বলে। ইফ যুক্ত বাক্য কি বলে? কন্ডিশনাল অথবা শর্তযুক্ত বাক্য বলে। তো আমরা জানি কন্ডিশনাল কত প্রকার? কন্ডিশনাল 4 প্রকার। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে জিরো কন্ডিশনাল পরীক্ষায় যেহেতু ব্যবহৃত হয় না, সেজন্য আমরা জিরো কন্ডিশনাল এখানে আলোচনা করলাম না। তা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কন্ডিশনাল মানে কি? একটা শর্ত আরোপ করে দিই, সেই শর্ত হলে কি করতে হয়? আনসারটা করতে হয়। তাহলে ফার্স্ট কন্ডিশনাল চিনবো কিভাবে? তো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে? ফার্স্ট কন্ডিশনাল। ই প্লাস ফার্স্ট ইনডিফিনিট থাকলে সেকেন্ড কন্ডিশনাল। ই প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে কি হবে? থার্ড কন্ডিশনাল। তাহলে তোমাকে অবশ্যই টেন্সগুলো চিনতে হবে। টেন্সগুলো ছাড়া তো এগুলো পরে একদম মোটামুটি প্রায় ইম্পসিবল। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? টেন্স সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখতে হবে। যদি কি থাকে? ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আনসারটা করতে হবে ফিউচার ইনডিফিনিট। ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আনসারটা হবে ফিউচার ইনডিফিনিট। তা ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস শেল উইল বি অন প্লাস এক্সটেনশন। শেলের ব্যবহার যেহেতু না, উইলই সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি অন প্লাস এক্সটেনশন। ইফ ইউ কাম, যদি তুমি আসো। ইফ ইউ কাম, যদি তুমি আসো। আর তোমাকে দেখতে হবে ইফ, যেহেতু বাক্যটা কি ইফ দ্বারা শুরু হয়েছে, অবশ্যই বাক্যটা কি? কন্ডিশনাল বাক্য। ইফের পরে কি আছে? সাবজেক্ট আছে, তারপর কি আছে? ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ইফের পরে ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, একদম সহজ, যদি মনে রাখতে পারো। যদি ইফের পরে কি থাকে? বি ওয়ান। ইফের পরে বি ওয়ান থাকলে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ইফের পরে বি টু, কেম বি টু না, বি টু থাকলে সেকেন্ড কন্ডিশনাল। আর ইফের পরে হেড প্লাস বি থ্রি থাকলে থার্ড কন্ডিশনাল। যদি তোমার টেন্স চিনতে একটু সমস্যা হয়, তাহলে তুমি এটা একদম সহজে মনে রাখতে পারো। ইফ এর পরে বি ওয়ান মানে ফার্স্ট কন্ডিশনাল, ইফ এর পরে বি টু মানে সেকেন্ড কন্ডিশনাল, ইফ এর পরে হেড প্লাস বি থ্রি মানে থার্ড কন্ডিশনাল। তাহলে ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে কি আনসারটাকে দাও? ফার্স্ট কন্ডিশন আনসারটা করতে হয় ফিউচার ইনডিফিনিট। তাহলে যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান। তো সেকেন্ড কন্ডিশনাল কি? ফার্স্ট টেন্স থাকবে মানে বি টু থাকবে। ভার্বটা কি থাকবে? ভার্বের বি টু ফর্ম থাকবে। দেখো, ইফ ইউ কেম, যদি তুমি আসতে, যদি তুমি আসতে, তাহলে আনসার কি করতে হবে? সাবজেক্ট প্লাস ওড কোড মাইট প্লাস বি অন প্লাস এক্সটেনশন। তো ইফ ইউ কেম, যদি তুমি আসতে, তাহলে আই উড কাম, আমিও আসতাম। যদি তুমি আসতে, আমিও আসতাম। যেহেতু এখানে কি বি ওয়ান ছিল, এজন্য আনসার হয়েছে সাবজেক্ট প্লাস উইল। যেহেতু এখানে বি টু, এখানে আনসার হয়েছে সাবজেক্ট প্লাস ওড। এটা খেয়াল রাখবা, ফার্স্ট টেন্স থাকলে ওড আর প্রেজেন্ট টেন্স থাকলে উইল। থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশন কি? সাবজেক্ট ই প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স মানে হেড প্লাস বি থ্রি, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি। তাহলে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে কি থার্ড কন্ডিশনাল থেকে আনসারটা করতে হবে। প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর উড হ্যাভ প্লাস বি থ্রি। আচ্ছা, এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি নেওয়া যেতে পারে, কিন্তু উড হ্যাভ দিয়ে সমস্ত আনসারগুলো মোটামুটি করা যায়। তাহলে ফার্স্ট সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের বি থ্রি প্লাস এক্সটেনশন। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে। তা কাম, কেম, কাম, হ্যাড, তারপর কামের বি থ্রি কি? কাম, কেম, কাম। তাহলে যদি তুমি আসতে, আই উড হ্যাভ কাম, আমিও কি? আসতাম।
তাহলে এখানে থার্ড কন্ডিশনাল থাকায় আনস কি হয়েছে, আমি সাবজেক্ট নিয়েছি আই, তারপর উড হ্যাভ, তারপর মেইন ভার্বের বি3, এটা খেয়াল রাখবা। তাহলে কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল, এগুলো একটু ভালো করে খেয়াল করবা। যদি কোনো বাক্য হেড দ্বারা শুরু হয়, আমরা জানি কি ইফ যুক্ত বাক্য কন্ডিশনাল বাক্য বলে না, কন্ডিশনাল সেন্টেন্স বলে। যদি কোনো বাক্য হেড দ্বারা শুরু হয় তবে তাকে কি, তবে তাকেও কন্ডিশনাল সেন্টেন্স বলে। এক্ষেত্রে হেড এর অর্থ ইফ এর মতো যদি হয়। হেড দ্বারা শুরু হলে বাক্যটি সেকেন্ড কন্ডিশনাল অথবা থার্ড কন্ডিশনাল হয়। বাক্য যদি হেড দ্বারা শুরু হয় তাহলে কি সেকেন্ড কন্ডিশনাল হতে পারে অথবা থার্ড কন্ডিশনাল হতে পারে। যদি হেড এর পর বি3 থাকে, হেড এর পর কি থাকে, বি3 থাকে, তাহলে বাক্যটি থার্ড কন্ডিশনাল আর অন্যথায় সেকেন্ড কন্ডিশনাল। মানে যদি বাক্যটা হেড এর পরে কি থাকে, বি3 থাকে, তাহলে হবে থার্ড কন্ডিশনাল, আর যদি হেড এর পরে বি3 না থাকে তাহলে হবে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আমরা দুটা বিষয় শিখলাম, ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল বাক্য বলে, আর যদি ইফ এর পরিবর্তে হেড থাকে, সেই বাক্যটা যদি হেড দ্বারা শুরু হয় তাহলে সেটাকেও কি কন্ডিশনাল বাক্য, শর্তযুক্ত বাক্য বলা যায়। তাহলে হেড দ্বারা শুরু হইলে কি হইতে পারে, হইতে সেকেন্ড কন্ডিশনাল নয়তো থার্ড কন্ডিশনাল। যদি হেড এর পরে বি3 থাকে, হেড এর পরে বি3, বি3 মানে ভার্বের বি3 ফর্ম, তাহলে থার্ড কন্ডিশনাল। আর যদি হেড এর পরে বি3 না থাকে তাহলে কি হবে, সেকেন্ড কন্ডিশনাল। যদি উদাহরণটা দিকে লক্ষ্য করো তাহলে আরো সহজে বোঝা যাবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হেড আই উইংস অফ এ বার্ড, যদি যদি কি থাকতো, পাখির মতো আমার ডানা থাকতো। আচ্ছা এখানে খেয়াল করো, হেডের পরে কি ভার্বের কোনো বি3 আছে? অবশ্যই নাই। যেহেতু হেডের পরে বি3 নাই তাহলে আনসারটা কি হবে, সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল আনসারটা কিভাবে করতে হয়, সেকেন্ড কন্ডিশনাল আনসারটা করতে হয়, সাবজেক্ট নিতে হয়, প্রথমে সাবজেক্ট নিতে হয়, তারপর ওড কুড মাইট, সাবজেক্ট নিতে হয়, ওড কুড মাইট, তারপর বি1 প্লাস এক্সটেনশন। তাহলে হেড আই উইংস অফ এ বার্ড, যদি আমি পাখির মতো যদি আমার কি ডানা থাকতো, আই নিলাম, উড নিলাম, মেইন ভার্বের বি3, মেইন ভার্বের কি তা বেস ফ্রম, ফ্লাই ইন দ্য স্কাই। যদি আমার ডানা থাকতো কি করতাম, আমি আকাশে উঠতাম। হেড আই এ ক্যামেরা, এটাও লক্ষ্য করো, হেড আই এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো। আচ্ছা এখানে হেডের পরে বি3 আছে? অবশ্যই নাই। যেহেতু হেডের পরে বি3 নাই তাহলে আনসারটা কি, তাহলে এটা কোন কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশনালে আছে। তাহলে হেড আই এ ক্যামেরা, যদি আমার ক্যামেরা থাকতো তাহলে সেকেন্ড কন্ডিশনালে আনসার করতে হয়, কি করতে হয়, সাবজেক্ট নিতে হয়, ওড নিতে হয়, সাবজেক্ট নিতে হয়, ওড নিতে হয়। দেখো সেকেন্ড সাবজেক্ট নিতে হয়, ওড নিতে হয়। তাহলে আই উড পিকচার দিস বিউটিফুল সিনস, আমার ক্যামেরা তাহলে কি করতাম, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোর ছবি তুলতাম। হেড আই বিন আ রিচ ম্যান, যদি আমি ধনী ব্যক্তি হতাম। এখানে কি হেড আছে, তারপর কি আছে, মেইন ভার্বের বি3, এটা খেয়াল রাখবা। হেড আছে আর মেইন ভার্বের বি3 আছে। যদি হেডের পরে কি থাকে, হেডের পরে বি3 থাকে তাহলে থার্ড কন্ডিশনাল, হেডের পরে বি3 থাকলে থার্ড কন্ডিশনাল। হেড আই বিন এ রিচ ম্যান, যদি আমি ধনী হতাম, যদি আমি ধনী ব্যক্তি হতাম, তাহলে থার্ড কন্ডিশনাল আনসারটা কিভাবে করতে হয়, সাবজেক্ট নিতে হয়, কি নিতে হয়, সাবজেক্ট নিতে হয়, তারপর ওড হ্যাভ, সাবজেক্টের পরে ওড হ্যাভ, তারপর বি3, তারপর এক্সটেনশন নিয়ে অর্থটা পরিপূর্ণ করলেই হলো। তাহলে হেড আই বিন এ রিচ ম্যান, যদি আমি ধনী ব্যক্তি হইতাম অথবা ধনী মানুষ হলে কি করতাম, আই নিলাম, তারপর ওড হ্যাভ হেল্প দ্য পোর, এখানে হেল্পটা হবে, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, আমি কি করতাম, গরিবদের সাহায্য করতাম। যেহেতু হেডের পরে বি3 আছে, থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশন আনসার হচ্ছে সাবজেক্ট, ওড হ্যাভ, তারপর যে ভার্বটা আমার নিতে হয় সেই ভার্বের বি3 তে হেল্প নিলাম, হেল্পের বি3 কি, হেল্প দা পোর, আমি গরিবদের সাহায্য করতাম। রুল নাম্বার 2, এজ ইফ এজ দো এর বাংলা অর্থ কি, যেন। এটা আমরা কোথায় পড়ে এসেছি, এই রুলটা আমরা পড়ে এসেছি হচ্ছে ওয়ার্ডস এন্ড ফ্রেজের মধ্যে, একদম সেখানে তো একদম সহজভাবে পড়ে এসেছি। তাহলে এজ ইফ এবং এজ দোর বাংলা অর্থ হচ্ছে কি, যেন। তো এজ ইফ এজ দো যেন আছে, এটার সাথে আরেকটা আমরা অ্যাড করতে পারি, সিন্স, কারণ এজ ইফ এজ দো আর সিন্সের স্ট্রাকচারটা একরকম, এজন্য আমরা এর সাথে সিন্স অ্যাড করে দিলাম। যেমন এজ ইফ এজ দো সিন্স, এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে হবে পাস্ট ইনডিফিনিট। যদি এজ ইফ এজ দো সিন্স কি থাকে, পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে থাকবে পাস্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, আর ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বি2, মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন এখানে লক্ষ্য করলে দেখতে পারো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, হি অ্যাক্টস, তার মানে আচরণ বা তার অভিনয়টা এরকম, এজ ইফ যেন
হি ওয়ার এ রিচ। আচ্ছা অ্যাক্টস প্রেজেন্ট টেন্স আছে না, যেহেতু কি থাকবে এসিফ এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে পরে আনসারটা কি করতে হবে, ফার্স্ট টেন্স করতে হবে। যদি এসিফ এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকে পরে আনসারটা ফার্স্ট টেন্সে করতে হবে। তাহলে তার হ্যাঁ আচরণটি এরকম যেন হি ওয়ার রিচ, হি ওয়ার এ রিচ ম্যান। আচ্ছা এখানে হি ওয়ার এ রিচ ম্যান, তার আচরণটি এরকম যেন তিনি একজন ধনী ব্যক্তি। এখন প্রশ্ন করতে পারো হি এর সাথে ওয়াজ হয়, তাহলে এখানে ওয়ার হয়েছে কিভাবে? আমরা জানি কি দো, অলদো, ইফ, ইফ, এজ ইফ, এজ দো, এই শব্দগুলা মানে এগুলা কি কল্পনা অর্থে ব্যবহৃত হয়। যদি কোনো বাক্যে ইফ, দো, অলদো, এজ ইফ এই শব্দগুলা এগুলা থাকে, এই পার্সেন্টেজগুলো থাকে, তাহলে কি হয় না, কখনো বাক্যের ওয়াজ হয় না, সবসময় কি হয়, ওয়ার ব্যবহৃত হয়। এজন্য এই কারণে কি হয়েছে এখানে হি এর সাথে ওয়ার ব্যবহৃত হয়েছে। তাহলে হি এক আচরণ এরকম হি ওয়ার রিচ ম্যান, তিনি যেমন একজন ধনী মানুষ, তার আচরণটা দেখে বা তার আচরণটা দেখে এরকম মনে হচ্ছে। ইট ইজ মেনি ইয়ার্স, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হবে ইট ইজ মেনি ইয়ার্স, ইট ইজ কি মেনি ইয়ার্স, এটা হয় কিন্তু অনেক ইট ইজ মেনি ইয়ার্স এটা অনেক বছর আগের কথা। সিন্স, সিন্সের আগে ইজ প্রেজেন্ট টেন্স আছে না, যদি কি সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে কি করতে হয়, পাস্ট ইনডিফিনিট করতে হয়। তাহলে এটা হয় অনেক বছরের কথা। সিন্স যখন আই স হিম, তাকে আমি দেখেছিলাম। সিন্স আনছে কিছু আই স হিম, তাকে আমি দেখেছিলাম। তো মনে রাখবো সিন্সের আগে প্রেজেন্ট টেন্স থাকলে আর তাহলে সিন্সের আগে প্রেজেন্ট টেন্স পরে কি করতে হবে, পাস্ট টেন্স। তাহলে ইট ইজ হ্যাঁ মেনি ইয়ার্স, এটা হয় অনেক বছরের কথা। সিন্স আই স হিম, যখন তাকে আমি দেখেছিলাম। আচ্ছা সিন্সের একটা স্ট্রাকচার ফলো করতে হবে, এজ ইফ, এজ দো, সিন্স। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা আগের উল্টা পড়তাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয় ফার্স্ট ইনডিফিনিট। যদি এজ ইফ, এজ দো, সিন্স এর পূর্বে কি হয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি এর পূর্বে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে হি বিহেভড, তার আচরণটা এরকম ছিল, তাহলে কি বিহেভড ফার্স্ট টেন্স আছে না, যদি ফার্স্ট টেন্সে থাকে তারপর কি করতে হবে, ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে হি হ্যাড নোন ইট বিফোর, মানে তার আচরণটা এরকম যেন হি হ্যাড নোন, সাবজেক্ট নিলাম, তারপর হেড নিলাম, তারপর মেইন ভার্বের বি থ্রি, তারপর এক্সটেনশন নিলাম। হি হ্যাড নোন ইট বিফোর, সে এটা পূর্বে জানতো। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে এটা খেয়াল রাখবো, যদি এজ ইফ এজ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে হয় ফার্স্ট ইনডিফিনিট, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স যদি এজ ইফ এজ ডু সিন্স এর পুরো ফার্স্ট ইনডিফিনিট হলে পরে হয় ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। It was 5 years since we দেখো সিন্সের পূর্বে কি, সিন্সের পূর্বে ফার্স্ট টেন্স আছে না, ফার্স্ট নিবি না, তো সিন্সের পূর্বে যদি ফার্স্ট নিবি টেন্স থাকে, এখন যে আনসারটা করতে হবে, কি করতে হবে, ফার্স্ট পারফেক্ট দিয়ে করতে হবে। তো ইট ওয়াজ 5 ইয়ার্স, এটা 5 বছর আগের কথা। সিন্স যখন আই হ্যাড মেট লাস্ট, আমরা অবশ্যই আমরা শেষ সাক্ষাৎ করেছিলাম, আমাদের শেষ সাক্ষাৎকারে প্রায় 5 বছর হয়ে গিয়েছে। তাহলে তো ফার্স্ট টেন্স থাকার কারণে আমরা করেছি ফার্স্ট পারফেক্ট টেন্স। তা ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর বাংলা অর্থ এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর অর্থ এটাই উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমে দুটা স্ট্রাকচার ফলো করে। স্ট্রাকচার ওয়ান, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম পরে কি হয়, টু প্লাস বি ওয়ান হয়, টু প্লাস বি ওয়ান, টু প্লাস বি ওয়ানকে কি বলা হয়, ইনফিনিটিভ বলে। ইট ইজ টাইম এটাই উপযুক্ত সময় টু গিভ আপ স্মোকিং, দেখো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় টু গিভ আপ স্মোকিং, ধূমপান ত্যাগ করা। কারণ কি, ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা স্বাস্থ্যের কি করে, ক্ষতি করে। তাহলে ইট ইজ হাই টাইমের পর কি নিলাম, টু নিলাম, তারপর কি নিলাম, বার্বের বি ওয়ান বেস ফ্রম, বার্বের বেস ফ্রম নিলাম।
যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট আসে, কি আসে? সাবজেক্ট। এখানে দেখো ইট ইজ হাই টাইমের পর কোনো সাবজেক্ট আসছে? অবশ্যই না। যেহেতু সাবজেক্ট না আসলে কি হবে? টু প্লাস বি ওয়ান। আর যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কি আসে? সাবজেক্ট আসে, তাহলে ভার্বটারে কি করতে হবে? বি টু করতে হবে। তো ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ। আচ্ছা, এখানে ইউ আসার কারণে কি? এখানে ইউ আসার কারণে ভার্বটা কি হয়েছে? বি টু হয়েছে। এখানে ইউ আসার কারণে ভার্বটা বি টু হয়েছে। আর এখানে যেহেতু সাবজেক্ট আসে নাই, ইউ এখানে সাবজেক্ট না, সাবজেক্ট না আসার কারণে কি হয়েছে? টু প্লাস বি ওয়ান। আর এখানে সাবজেক্ট আসার কারণে ভার্বটা কি হয়েছে? বি টু হয়েছে। কম্পিটিং সেন্টেন্স অবশ্যই তুমি যদি কি ফুল মার্কস পেতে যাও, তোমাকে রুলসগুলো মুখস্থ করার পাশাপাশি তোমার সেন্টেন্স মেকিং এর একটু দক্ষতা লাগবে। তুমি সেন্টেন্স মেক করতে না পারো, তাহলে কম্পিটিং সেন্টেন্সে ফুল মার্ক পাওয়া সম্ভব না। তোমাকে একটু একটু সেন্টেন্স মেক করার মতো তোমার সামর্থ্য, ক্যাপাবিলিটি লাগবে। সমস্যা নয়, সবগুলা যে এই বই ক্লাসটা নেওয়ার পরে আমরা কি করবো, ওই যে কমপ্লিটিং সেন্টেন্সে 2023 বোর্ড, 24, 19, 17, 22 যত বোর্ডগুলো আছে একদম সবগুলা বোর্ড একদম বাংলা সহ ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা বোর্ডের আনসার প্রত্যেকটা বোর্ডের কি সলিউশন করে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তাহলে চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তুমি মনে করো না এটা তোমার জন্য উপকারী। নো সোনার হেড, হার্ডলি হেড, স্কেয়ারসলি হেড, এগুলা কি তা বাংলা অর্থ হচ্ছে তৎক্ষণাৎ। আরো কিছু সুন্দর অর্থ প্রদান করে, যেমন হতে না হতে, গড়তে না গড়তে, যেতে না যেতে, পৌঁছাতে না পৌঁছাতে, এরকম অর্থ প্রদান করে। নোসোনা এইগুলো থেকে একটা পরীক্ষায় প্রত্যেক বছরই এই তিনটা থেকে নোসোনা হেড, স্কেয়ারসলি হেড, হার্ডলি হেড, এগুলো থেকে একটা আসেই। তো নোসোনা হেডের সাথে পরে কি হয়? দেন, এটা মনে রাখবা। আর স্কেয়ারসলি হেডের সাথে হয় হয়েন। আর হার্ডলি হেডের সাথে হয় হয়েন। আচ্ছা, সবগুলোর আনসার সাবজেক্ট প্লাস বি টু, সাবজেক্ট প্লাস বি টু দিয়ে আনসার করতে হয়। এই সবগুলো আনসার পরিপূর্ণ করতে হয় সাবজেক্ট প্লাস বি টু দিয়ে। শুধু এটা খেয়াল রাখবে, একমাত্র নোসোনার হেডের সাথে শুধুমাত্র দেন হয়, আর স্ক্যারসলি হেড আর হার্ডলি হেডের সাথে কি হয়? হয়েন হয়, এটা খেয়াল রাখবা। আনসার সবগুলাই কি সাবজেক্ট প্লাস বি টু দিয়ে করতে হয়। তো নোসোনার হেড হি রিচ দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, দেন দ্য ট্রেন লেফট। সাবজেক্ট কি নিলাম? দ্য ট্রেন। তারপর লিভ, লেফট, লেফট, লিভ মানে ত্যাগ করো না, তো লিভের ফার্স্ট টেন্স কি? লেফট। যেহেতু কি নিতে সাবজেক্টের পরে বি টু নিতে হবে। তো নো সোনার হেড হি রিচ টু স্টেশন, স্টেশনে পৌঁছানো মাত্রই পৌঁছানোর সাথে সাথে কি হয়েছিল? দ্য ট্রেন লেফট, মানে ট্রেনটা ছেড়ে স্টেশন থেকে ছেড়ে চলে গিয়েছিল। স্কার্সলি হেড উই রিচ টু কলেজ, আমরা কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই, হয়েন দ্য হয়েন দা হবে। তাহলে কি? স্কার্সলি হেড উই রিচ কলেজ, আমরা কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই হয়েন। দেখো নো সোনার সাথে কি হয়? দেন হয়। আর হার্ডলি হেড, স্কার্সলি হেডের সাথে হয় হয়েন। আনসার একটাই, সাবজেক্ট। সরি, দ্য ক্লাস, সাবজেক্ট দ্য ক্লাস। আর স্টার্টের ফার্স্ট টেন্স কি? স্টার্টেড। তা আমরা কলেজে পৌঁছানো মাত্রই ক্লাসটা শুরু হয়ে গিয়েছিল। যেমন হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে দেখতে না দেখতেই বা তার বন্ধুরা দেখা মাত্রই হয়েন হি মেট হিম, সে কি করলো? তার সাথে সাক্ষাৎ করলো। সাবজেক্ট নিলাম, তারপর মেইন ভাবে কি? মিটের বি টু মেট হিম। তাহলে সবগুলোর আনসার কি করতে হবে? সাবজেক্ট প্লাস বি টু দিয়ে করতে হবে, সাবজেক্ট প্লাস বি টু দিয়ে করতে হবে। নোসোনাহের সাথে দেন বসাতে হবে। যদি তাকে না তাকলে তো আছে, যদি না থাকে তাহলে তোমার দেন আনতে হবে। হার্ডলি হেডের সাথে হয়েন আনতে, হার্ডলি হেডের সাথে হয়েন, আর স্কার্সলি হেডের সাথে হয়েন আনতে হবে। ওডিও মাইন্ড, দয়া করে। উইথ দ্য ভিউ টু, উদ্দেশ্য বোঝায়। লুক ফরওয়ার্ড টু, সানন্দে প্রত্যাশা করা বোঝায়। এডিক্টেড টু, আসক্ত। আচ্ছা, এই ফ্রেজগুলোর পরে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি নিতে হবে। এই ফ্রেজগুলো যদি বাক্যে আসে, এই ফ্রেজগুলোর পর ভার্বের সাথে আইএনজি নেওয়ার পরে তোমার অর্থ করতে হবে। আইএনজি নেওয়া, আইএনজিটা নিয়ে তারপর তোমাকে বাক্যটা পরিপূর্ণ করতে হবে। যেমন উদাহরণটা যদি, আই হ্যাভ লস্ট মাই সেল ফোন, আমি আমার কি মুঠোফোনটা হারিয়েছি। অডিও মাইন্ড, যদি বাক্যে কি? অডিও মাইন্ড with a view to, or do you mind with a view to, look forward to, addicted to,
ফ্রেজগুলো থাকে তাহলে কি করতে ভার্বের সাথে আইএনজি নিয়ে তোমাকে অর্থটা পরিপূর্ণ করতে হবে। আই হ্যাভ লস্ট মাই সেল ফোন, আমি আমার মুঠোফোনটা হারিয়েছি। ওড ইউ মাইন্ড, দয়া করে গিভিং ইউর ফোন, আচ্ছা আমি এখানে মানে আমার ফোনটা হারিয়েছি আপনার ফোনটা দিবেন। তা আপনার দেওয়ার ইংরেজি গিভ না, তাহলে শুরুতে ভার্ব আনতে হবে, তো ভার্বের সাথে কি করতে হবে আইএনজি দিতে হবে। তাহলে গিভিং ইউর ফোন, আমার ফোনটা হারিয়েছি, গিভিং ইউর ফোন আপনার ফোনটা দিবেন, সো দ্যাট যাতে আই ক্যান টক টু মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে পারি। যেমন রানা স্টাডিড এ লট, রানা কি প্রচুর পরিমাণে মানে অনেক পড়াশোনা করেছিল, লট মানে কি অনেক বেশি পরিমাণে রানা পড়াশোনা করেছিল। উই দ্য বিউটু, তো উই দ্য বিউটি থাকলে এখন যে আনসারটা করতে হবে, আনসারটা কি করতে হবে ভার্বের সাথে আইএনজি নিয়ে অর্থসঙ্গতি রেখে আনসারটা করতে হবে। তার উই দ্য বিউটু একুয়ারিং, একুয়ার মানে অর্জন করে না, তাহলে একুয়ারিং এ গুড গ্রেড, একটা ভালো গ্রেড অর্জনের জন্য কি করেছিল রানা প্রচুর পরিমাণে পড়াশোনা করেছিল। তাহলে এগুলো মনে রাখো, ওড ইউ মাইন্ড উই দ্য বিউটু থাকলে ভার্বের সাথে আইএনজি দিয়ে অর্থ করতে হয়। দো অলদো এর বাংলা অর্থ কি যদিও, দো অলদো বাংলা অর্থ যদিও। ইনস্পাইট অফ আর ডেসপাইট, দেখো ইনস্পাইটের সাথে অফ হয় কিন্তু ডেসপাইটের সাথে কি অফ হয় না, তো ইনস্পাইট অফ ডেসপাইট সত্ত্বেও, বাট অর্থ কিন্তু। এই শব্দগুলা বাক্যের মধ্যে থাকলে সবসময় বিপরীত অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে। যদি কি কই এই শব্দগুলা বাক্যে থাকে তাহলে কি করতে হবে সবসময় বিপরীত অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে। এবং আগে পরে সমজাতীয় টেন্স বসে, মানে বাক্যের এদিকে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, আগে পরে সমজাতীয় টেন্স বসে। আর সবসময় বাক্যটা কি করতে হবে বিপরীত অর্থপূর্ণ করতে হবে। যেমন বিপরীত কিরকম, মনে করো একজন মানুষ মানে অসুস্থ, বললো একজন মানুষ অসুস্থ, তাহলে অসুস্থ থাকলে তো সে কি তা মনে করো ক্লাসে যেতে পারবে না অথবা মিটিং এ জয়েন করতে পারবে না, কিন্তু তার অসুস্থ থাকা সত্ত্বেও সে কি করবে, তাকে অবশ্যই মিটিং এ জয়েন করবে, এরকম মানে বিপরীত অর্থপূর্ণ করতে হবে। যেমন একজন মানুষের টাকা নেই, তা অবশ্যই ন্যাচারালি তার টাকা না থাকলে মনে গাড়ি বাড়ি করার কোনো কথা না, কিন্তু এই বাক্যগুলা কি করতে হবে, যদি একজন মানুষের টাকা না থাকে তাহলে কি করতে হবে বাড়ি কিনিয়ে দিতে হবে, এরকম আর কি বিপরীত অর্থপূর্ণ করতে হবে। দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, বাংলাদেশ কি একটা ছোট্ট দেশ না, তো বাংলাদেশ ছোট্ট দেশ কিন্তু ইট হ্যাজ এ সাম ওয়ার্ল্ড হেরিটেজ, ইট হ্যাজ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, সাইটস। যদিও বাংলাদেশ একটা ছোট্ট দেশ কিন্তু ইট হ্যাজ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, এর কি আছে কিছু ঐতিহ্যপূর্ণ জায়গা আছে আর কি, তো ঐতিহ্যপূর্ণ কিছু দর্শনীয় বা জায়গা আছে। তো ছোট্ট দেশ হলে স্বভাবতই কি কোনো কিছু টাকার কথা না, কিন্তু বাংলাদেশ ছোট্ট দেশ হওয়ার কথাও কি এটা কিছু হেরিটেজ মানে ঐতিহ্য সম্পন্ন কিছু দেখার মতো জায়গা আছে, এটা দেখলে বেশি বুঝতে পারবা। তো ইনস্পাইট অফ বিং হিজ ইলনেস, ইনস্পাইট অফ বিং হিজ, তো ইনস্পাইট যদি দো অলদো বাট ইনস্পাইট অফ ডেসপাইট, এই শব্দগুলো তাহলে কি করতে হবে বিপরীত অর্থপূর্ণ করতে হবে। তাহলে ইনস্পাইট অফ বিং হিজ ইলনেস, তার অসুস্থ থাকা সত্ত্বেও হি জয়েন দ্য মিটিং, সে মিটিং কি করেছিল জয়েন করেছিল, যোগদান করেছিল। যেহেতু অসুস্থ থাকার কথা অবশ্যই কি তার মিটিং এ যোগদান করার কথা না, কিন্তু যেহেতু ইনস্পাইট এর কারণে কি করতে হবে আর অর্থটা বিপরীত অর্থপূর্ণ করতে হবে। যেহেতু এজন্য কি তার অসুস্থ থাকা সত্ত্বেও হি জয়েন দ্য মিটিং, সে মিটিং এ জয়েন করেছিল। রুল নাম্বার 7, টো ডট ডট টো, টো ডট ডট টো অর্থ কি এতই যে হচ্ছে দিকে এতই হবে, তাহলে আর বাংলা অর্থ এতই যে। টু প্লাস বিয়ন, টু থাকলে পরবর্তীতে টু প্লাস বিয়ন নিতে হবে, টু প্লাস বিয়নকে কি বলে ইনফিনিটিভ বলে। আচ্ছা এই বাক্যটা সবসময় নেগেটিভ অর্থ প্রদান করে, টু প্লাস বাক্যটা কি করতে হয়, টু ডট টু থাকলে বাক্যটা সবসময় নেগেটিভ অর্থপূর্ণ প্রদান করে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, হি ইজ টো উইক, টো মানে কি তা এতটাই দুর্বল, হি ইজ টো উইক সে কি এতটাই দুর্বল, টু ওয়াক হাঁটতে পারে না, সে এতটাই দুর্বল কি করতে পারে না টু ওয়াক হাঁটতে পারে না। তাহলে যেহেতু এখন কি আছে টু আছে, যেহেতু টু আছে এর জন্য আমার আনসার করতে হবে টু প্লাস বিয়ন দিয়ে। আর বাক্যের অর্থ সবসময় কি করবে নেগেটিভ, নেগেটিভ মানে বাক্যটা সবসময় নেগেটিভ অর্থ প্রদান করে। রুল নাম্বার 8, সো দ্যাট অর ইন অর্ডার টু এর বাংলা অর্থ যাতে, সো দ্যাট অর ইন অর্ডার টু এর বাংলা অর্থ কি যাতে। তাহলে এটা স্ট্রাকচারটা কি ফলো করে, প্রথমে সাবজেক্ট নিতে হবে ক্যান কোড বি ওয়ান প্লাস এক্সটেনশন, সো দ্যাট অথবা ইন অর্ডার টু থাকলে সাবজেক্ট ক্যান কোড বি ওয়ান প্লাস এক্সটেনশন, ক্যান হবে প্রেজেন্ট টেন্সে আর কোড হবে পাস্ট টেন্সে। ফর এক্সাম্পল,
লেটস টেক আ ট্যাক্সি, চলো একটা ট্যাক্সি নেই। সোদের যাতে, সোদের আছে না, অবশ্যই সাবজেক্ট নিতে হবে, ক্যান নিতে হবে, তারপর ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন বাকি অংশ। তো লেটস টেক এ ট্যাক্সি, চলো একটা ট্যাক্সি নেওয়া যাক, সোদের যাতে উই ক্যান রিচ দেয়ার অন টাইম, যাতে কি করতে পারি সেখানে আমরা যথাসময়ে পৌঁছাতে পারি। তাহলে সাবজেক্ট উই নিলাম, তারপর যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেজন্য কি নিলাম, ক্যান নিলাম, ক্যান নিলাম, তারপর কি অর্থ অনুযায়ী মেন ভার্বের বেস ফ্রম রিচ পৌঁছানো, দিয়ার সেখানে অন টাইম অর্থের সাথে সঙ্গতি রেখে বাকিটা বসাইলাম। আচ্ছা দেখো 9 নম্বর রুলটা এখন দেখি। তাহলে 8 নম্বর রুলটা কি ছিল, সো দ্যাট, সো দ্যাট তো যাতে, এরপর কি হতো সাবজেক্ট প্লাস ক্যান কোড বি অন প্লাস এক্সটেনশন। আর যদি সো দ্যাট একসাথে না থেকে সো ডট ডট দ্যাট, মনে করো সো এর পরে একটা শব্দ থাকলো, এর পরে দ্যাট আসলো, তাহলে আনস কি হবে, ক্যান, তার আনসার হবে এতুই যে, মানে তার বাংলা অর্থটা কি হবে, প্রথম সো অর্থ এতুই আর দ্যাট অর্থ যে। তো এর আনসারটা নেগেটিভ হয়ে যাবে, সাবজেক্ট ক্যান নট কুড নট প্লাস বি ওয়ান, ক্যান নট কুড নট, ক্যান নট হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর কুড নট হচ্ছে ইন পাস্ট টেন্স, কুড নট হচ্ছে পাস্ট টেন্সে। এটা দিই। তো ক্যান নট অথবা কুড নট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন দ্য ম্যান ওয়াজ সো উইক, দ্য ম্যান মানুষটা ছিল এতটাই দুর্বল, সো উইক এতটাই দুর্বল, দ্যাট যে হি কুড নট জয়েন দ্য মিটিং, সে মিটিংয়ে কি করতে পারে না, জয়েন করতে পারে নাই। তা সো দ্যাট একসাথে থাকলে আনসার হয় সাবজেক্ট ক্যান কুড বি ওয়ান প্লাস এক্সটেনশন, আর সো ডট ডট দ্যাট থাকলে আনসার হয় সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট, প্রেজেন্ট টেন্সে ক্যান নট আর ফার্স্ট টেন্সে কুড নট। আর ক্যান কুড এর পরে বারবে সবসময় মডেল ভার্ব নেই এগুলো, তো এরপরে মডেল অক্সিলারি ভার্বের বারবার কি হয়, বেস ফ্রম হয়। তাহলে দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটা এতটাই দুর্বল ছিল, সো মানে এতই আর দ্যাট মানে যে, এতটাই দুর্বল ছিল যে হি কুড নট জয়েন দ্য মিটিং, সে মিটিংয়ে কি করতে পারে না, জয়েন করতে পারে নাই। রুল নাম্বার 10, লেফট এর বাংলা অর্থ নতুবা বা নচেত, নতুবা নচেত। তার লেফটের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর শুড মাইট বি ওয়ান প্লাস এক্সটেনশন। এটার এগুলো তোমার স্ট্রাকচারগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে, স্ট্রাকচারগুলো মুখস্থ ছাড়া তোমার এগুলো সমাধান করা প্রায় ইম্পসিবল। তো স্ট্রাকচারগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতেই হবে। তোমার যদি বাক্যে লেস থাকে তাহলে প্রথম সাবজেক্ট নিতে হবে, তারপর শুড অথবা মাইট, তারপর বি ওয়ান প্লাস এক্সটেনশন। হি ওয়াক স্লোলি, সে কি ধীরে ধীরে, স্লোলি সে হাঁটে, স্লোলি ধীরে ধীরে। লেস্ট কিসের জন্য, হি শুড ফল ডাউন, যদি সে পড়ে যাও, নতুবা কি সে পড়ে যাবে, এর জন্য সে কি করে, ধীরে ধীরে হাঁটে। তাহলে যেহেতু লেস্ট কি আছে, লেস্ট আছে না, এর জন্য কি নিলাম, সাবজেক্ট নিলাম, তারপর শুড অথবা মাইট, তাহলে আমরা শুড নিলাম, তারপর অর্থ অনুযায়ী ফল ডাউন নিলাম। তো এটা মুখস্থ করবো। এখন কয়েকটা প্রবাদ বাক্য দেখি, প্রবাদ বাক্য দেখে এক দুটা থাকে, এইগুলো নিয়ম বহির্ভূত, এগুলো তো নিয়মের মধ্যে অনেকগুলো থাকে, নিয়ম ছাড়াও কি থাকে না, প্রবাদ বাক্য থেকে দুই একটা থাকে। তো প্রবাদ বাক্য সাম ইম্পর্টেন্ট প্রবাদ নিচে কয়েকটা দেওয়া আছে, ইনশাল্লাহ এইগুলো মুখস্থ করলে হবে, আর বেশি মুখস্থ করতে হবে না। তাহলে পরীক্ষায় কিভাবে থাকবে, যেমন দিয়ার গোসে প্রভাব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে এইভাবে থাকতে পারে, দিয়ার গোসে প্রভাব দ্যাট। কয়েকটা প্রবাদ বাক্য গুরুত্বপূর্ণ এখানে দেওয়া হয়েছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান বিবিধে পতন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির কি মেরুদণ্ড। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দ্বারা মানুষ চেনা যায়। মর্নিং শোজ দ্য ডে, উঠন্তিমূল পত্তনি চেনা যায় অথবা কি সকাল দেখি দিন বোঝা যায়। ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, মানুষ প্রস্তাব দেয় আর ঈশ্বর নিষ্পত্তি করেন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, বাগ্যের লিখন যায় না কন্ডন। এগুলা শিখলি জানাব, এর বাহিরে আসে না, এগুলা শিখলি ইনশাল্লাহ এখান থেকেই কমান পড়বে। যেমন আমরা দুটো উদাহরণ দেখি।
এখানে কি দেয়ার গোস এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে কি সম্পর্কে প্রবাদ বাক্য বলা হচ্ছে, উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদের সময়ের অবশ্যই কি যথাযথ ব্যবহার করতে হবে। মানে প্রবাদ বাক্যটা এরকম, যে সম্পর্কে প্রবাদ বাক্যটা বলবে সেই সম্পর্কে প্রবাদ বাক্যটা তো সেই সম্পর্কে মানে সেই আলোকে প্রবাদ বাক্যটা তোমার দিতে হবে। যেমন এখানে কি টাইম সম্পর্কে বলা হচ্ছে না, অবশ্যই টাইম সম্পর্কে একটা প্রবাদ আমাদের লিখতে হবে। টাইম সম্পর্কে প্রবাদটা কি ছিল, টাইম এন্ড ওয়েট ফর নান। তো দেয়ার গোস এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো তাই উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, সময়ের আমাদের যথাযথ ব্যবহার করতে হবে। পরেরটা কি বলছে, দিয়ার গোস এ প্রভাব দের, একটা প্রবাদ বাক্য আছে যে তার প্রবাদ বাক্যটা কি আছে অবশ্যই তোমার পরবর্তীতে পরে বুঝতে হবে প্রবাদ বাক্যটা কি সম্পর্কে চাচ্ছে। তাহলে এখানে উই শুড মেক ফ্রেন্ডশিপ উইথ আ জেন্টলম্যান, ভদ্রলোকের সাথে আমাদের বন্ধুত্ব করা উচিত। তাহলে বন্ধুর সম্পর্কে প্রবাদ বাক্য কি, এই সম্পর্কে প্রবাদ বাক্যটা কি ছিল, জানি এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দ্বারা মানুষ চেনা যায়, সঙ্গ দ্বারা মানুষ চেনা যায়। যেহেতু সঙ্গ দ্বারা মানুষ চেনা যায়, তাহলে কি করতে হবে, সেই সঙ্গে আমার সেই বন্ধুত্বটা করতে হলে আমাদের কি করতে হবে, সেই বন্ধুত্বটা কাদের সাথে করতে হবে, জেন্টেলম্যান ভদ্র মানুষের সাথে। তাহলে প্রবাদ বাক্যটা তোমার যেই বিষয় সম্পর্কে চাইবে সেই বিষয় সম্পর্কে লিখতে হবে। যেমন শিক্ষা বলতো এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, তা দিয়ার গোস এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। যেমন উই শুড বি অনেস্ট ইন লাইফ, আমাদের জীবনে সৎ হওয়া উচিত। দেয়ার গোস এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে যেই সম্পর্কে প্রবাদটা বলবে সেই সম্পর্কে প্রবাদ বাক্যটা দিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাসটা কি করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত খাতায় নোট করে করে লিখবা, আর ক্লাসটা সব প্রত্যেকটা রুলস গুলো মুখস্থ করবা। রুলস গুলো মুখস্থ করার পরে প্র্যাকটিস যদি করতে চাও তাহলে তোমার ক্ষেত্রে সুবিধা হবে। আর প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্স যে বোর্ডগুলো আছে ইনশাল্লাহ সমস্ত বোর্ডগুলোর সমাধান একদম ভেঙে ভেঙে বাংলা অর্থ সহ এই চ্যানেলে আপলোড দেওয়া দিব। তাহলে তোমরা কি করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কোন কোন বিষয় ভিডিও চাও তা কমেন্টে জানাও।